একাত্তর টেলিভিশনের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রাশেদ আনিস। আজ আমরা নির্বাচন নিয়ে পুরো আলোচনাটি করব। আমাদের সাথে অতিথি এমন একজন যিনি জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক সমন্বয়ক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা এবং বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে আছেন। এত সব পরিচয় দেবার পর সাধারণত বোঝাই যাচ্ছে মানুষটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে গণমাধ্যমে তিনি এর আগে কখনোই বলেননি। আশা করি আসিফ মাহমুদও সে বিষয়গুলোর উত্তর দিবেন। শুরুতেই যদি বলি, সরকারে ছিলেন, উপদেষ্টা পদে ছিলেন, এনসিপির মুখপাত্র হিসেবে নতুনভাবে যাত্রা করছেন। এক সময় যেভাবে গণ অভ্যুত্থান করেছিলেন তাদেরকে নির্বাচনে জয়ী করানোর জন্য সব দায়িত্ব আপনার কাঁধে নিয়ে নিয়েছেন। আমরা দেখছি পদযাত্রা করছেন। আমি এখন এই মোমেন্টে কুমিল্লায় বসে আছি। নতুন দায়িত্বটি কিভাবে পালন করছেন, কতটুকু আশাবাদী এনসিপির যে 30টি আসন আছে সেগুলো নিয়ে? প্রথমত, গত 1.5 বছর বিভিন্ন ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান পরবর্তীতে সরকারে দায়িত্ব পেলাম। সরকারে প্রায় 16 মাস দায়িত্ব পালনের পর যখন নির্বাচনের সময় আসলো তখন সিদ্ধান্ত নিলাম যে নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতার স্বার্থে এবং একই সাথে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনার জায়গা থেকে সরকার থেকে পদত্যাগ করা এবং পরবর্তীতে পার্টিতে জয়েন করলাম এবং অনেকগুলো কারণ মিলিয়ে এবং একই সাথে পার্টির একটা জামাতের সাথে যখন জোটটা গঠিত হলো 11 দলীয় জোট, তখন পার্টির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হলো, অনেকের মান অভিমান, একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হলো। সেই সময়ে দলটাকে ধরে রাখা এবং আমাদের সকলেরই একটা বোঝাপড়া, বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে যে গণঅভ্যুত্থানের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এক্সিস্ট করা এবং আরও সামনের দিকে ভালো করা, এটা বাংলাদেশের মানুষ চায়। সেই জায়গা থেকে দলের দায়িত্ব গ্রহণ করা, একই সাথে মুখপাত্রের দায়িত্ব আছে এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছি। এখন আরও কাজের পরিধিটা আমার মনে হয় অনেক বেড়ে গেছে। 30 জন প্রার্থীকে জিতিয়ে আনার এনসিপির প্রথম নির্বাচন, মাত্র 7 থেকে 8 মাস বয়সী একটা দলের প্রথম নির্বাচন হিসেবে আসলে অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশে খুব কম দলই তাদের প্রথম নির্বাচনে খুব ভালো ফলাফল নিয়ে আসতে পেরেছে। তো সেই জায়গা থেকে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ আমার জন্য। সেই জন্য সেই উদ্দেশ্যে সারা দেশে পদযাত্রা করছি আমরা নির্বাচনী, এবং একই সাথে আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। প্রথমত আমাদের এনসিপির যারা 30টি আসনের প্রার্থীরা আছেন, স্বাভাবিকভাবেই মাত্র 7 থেকে 8 মাস তারা কাজ করার সুযোগ পেয়েছেন, কেউ কেউ 1 বছরের মতো সুযোগ পেয়েছেন। ফলে আমাদের যে সাংগঠনিক সক্ষমতা, যারা লিগেসি রাজনৈতিক সংগঠনগুলো আছেন তাদের অনেকের, কারো 50 বছরের, কারো 70 বছরের সাংগঠনিক লিগেসি আছে প্রত্যেকটি এলাকায়, তাদের ওই সাংগঠনিক কাঠামো আছে। আমাদের সেক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দলের একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, বিভিন্ন মত পথের বিভিন্ন মানুষজন হচ্ছে এখানে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে একসাথে হয়েছে। তাদেরকে একসাথে ধরে রাখা, তাদেরকে একসাথে প্রার্থীর জন্য কাজ করানো, এবং একই সাথে যেহেতু 300 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত ছিল, বাকি 270 আসনের প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরে আসতে হয়েছে, তাদের মধ্যে এক ধরনের মান অভিমানের বিষয় আছে। সবকিছু মিলে আমরা সবকিছু গুছিয়ে ওঠার চেষ্টা করছি এবং এখন প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে 30টি আসনে এনসিপি প্রার্থীদেরকে জিতিয়ে নিয়ে আসা। এর মধ্যে 30টা আসনের মধ্যে 20টিরও অধিক আসনে আমাদের অবস্থান খুবই ভালো এখন পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমরা প্রত্যাশা করছি যে এনসিপি সিংহভাগ আসনে জিতে আসবে, এবং একই সাথে আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে, আমাদের একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য কাজ করছি। আমরা মনে করি যে সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটা চলমান থাকা সংস্কার যতটুকু পর্যন্ত ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে এসেছে সেটা বাস্তবায়িত হওয়া উচিত। এবং আমরা এটা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দলের বাধা সবকিছু মিলিয়ে ঐকমত্য কমিশনকে অনেক জায়গায় কম্প্রোমাইজড হয়ে সংস্কারের জায়গাগুলোতে কিছু কমিয়ে কমিয়ে যেতে হয়েছে। যদি আমাদের 11 দলীয় ঐক্যজোট মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমরা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আরও অ্যাগ্রেসিভলি আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন করব।
এবং এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান একটা সাফল্য এবং একটা জায়গা পাবে। শুনছিলাম আপনি বলছিলেন যে আপনার যেহেতু দায়িত্ব চেয়ারম্যান হিসেবে পরিচালনা কমিটির, আহ, বলছিলেন যে 20 জনের মতো ভালো সম্ভাবনা রয়েছে। আমি স্পেসিফিকলি আপনার কাছে নাম জানতে চাই যারা আপনি মনে করেন এনসিপি থেকে বাজিবাদ করবে এবং সংসদ সদস্য হবেন। এরকম কয়জনের নাম আপনি বলবেন? সেটি যদি 3টি হয় তাহলে 3টি নাম, একটি হলে একটি নাম, আপনার কনফিডেন্স লেভেলের জায়গা থেকে। আহ, আমরা 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন পর্যন্ত জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির যে সার্ভে রিপোর্টগুলো আমাদের কাছে আছে এবং আন্ডারস্ট্যান্ডিং আছে মাঠের, তা অনুযায়ী আমরা কনফিডেন্ট যে 20টার অধিক আসনেই আমরা আমাদের জেতার মতো অবস্থা আছে। যদি এক ধরনের কনফার্ম আসনের কথা উল্লেখ করতে চাই আর একটু কমিয়ে এনে 5 বা 7টা, তাহলে প্রথমে আসবে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ঢাকা 11তে নির্বাচন করছেন। সেটা তার জন্মস্থান এবং সেই এলাকার মানুষজন তাকে অসম্ভব রকম ভালোবাসেন এবং সেখানে আমাদের সাংগঠনিকভাবে আমাদের যথেষ্ট কাজ হয়েছে এবং আমাদের জোট সঙ্গীরাও সেখানে শক্তিশালী। ফলে এখন যৌথভাবে নির্বাচনে ওনার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে এবং উনি জিতে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের সদস্য সচিব আখতার হোসেন, তিনি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই তার এলাকায় পরিচিত এবং তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছেন এবং সেখানে আমাদের জোট সঙ্গীরাও শক্তিশালী। সুতরাং সেখানেও আমি বিশ্বাস করি যে সেই আসনটিতেও আমরা জয়লাভ করব। অবশ্যই হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনে বর্তমান অবস্থায়, সেখানে তো বিএনপি যিনি প্রার্থী আছেন তার প্রার্থিতাই এখন আর নেই। ফলে সেখানে এক ধরনের নামে মাত্র প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের বিএনপি ট্রাক মার্কার প্রতি সমর্থন দিয়ে আসলে খুব বেশি কিছু হবে না, কারণ একজন প্রার্থীর তো ব্যক্তিগত একটা সাপোর্ট বেজও আছে, তার দলীয় সাপোর্ট বেজও আছে। সেখানে এনসিপিও শক্তিশালী, জামাতে ইসলামীও সেখানে হাসনাত আবদুল্লাহর সাথে পুরোপুরি অ্যালাইন হয়ে একসাথে আমরা কাজ করছি। সেখানে একে তো মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা এক ধরনের মাঠ ছেড়ে দিয়েছে। ফলে শুধুমাত্র ওনারা ফর্মালিটি হিসেবে হয়তো একজনকে ঘোষণা দিয়েছে, কিন্তু সেখানে নামে মাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি মনে করি। তারপরে সার্জিস আলম পঞ্চগড়ে, তিনি গণঅভ্যুত্থানের পর থেকেই তার এলাকার জন্য কাজ করে যাচ্ছেন, মানুষের ভালো খারাপ দেখছেন এবং সেখানে জামাতে ইসলামী এবং আমরা মিলে সেই আসনটিতে আমাদের এখন পর্যন্ত শক্তিশালী অবস্থান আছে। সেখানে সার্জিস আলম সাপটাকলিতে জিতে আসবেন। আব্দুল হান্নান মাসুদ, তিনি তো হাতিয়ার মাসুদ বিখ্যাত। তো হাতিয়া অঞ্চলটা খুবই অবহেলিত। আমি সরকারে ছিলাম, ফলে আমরা দেখেছি যে বিশেষ করে দ্বীপ অঞ্চলগুলো বাংলাদেশের, এবং তার মধ্যেও হাতিয়া, সেখানে বরাদ্দ থেকে শুরু করে সবকিছুই খুবই নেগলিজেন্টের একটা এরিয়া আর কি। তো সেখানে মাসুদ গত 1.5 বছরে মানুষের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছেন, বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করেছেন। তিনি অনেকবার আমার কাছে এসেছেন, অন্যান্য উপদেষ্টাদের কাছে গিয়েছেন, সেখানে ফেরির ব্যবস্থা করেছেন। সেখানে বন্যা কবলিত অঞ্চল, পানির সমস্যা আছে, নোনা পানির সমস্যা আছে, যেহেতু সেখানে টিউবওয়েল থেকে শুরু করে মানুষের উপকারে যত কিছু করা যায়, তারপরে বাঁধ নির্মাণ, অনেক কাজ করেছেন। ফলে তার একটা সমর্থন সেখানে আমরা দেখি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে। এবং আমাদের বোঝাপড়ায়, আমাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী সেখানে তিনি জিতে আসবেন বলে মনে করি। আর এরপরে যদি বলতে চাই তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি, যদিও আজকে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিএনপি এর ছাত্র সংগঠন ছাত্রদল তার উপরে হামলা করেছে। তবে এই হামলা বা এগুলোর মধ্য দিয়েই তারা নাসিরউদ্দিন পাটোয়ারির জয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দিচ্ছে বলে আমি মনে করি। এবং ওই আসনটাতে ভোটার সংখ্যা তুলনামূলক কম, তারপরেও আমাদের যৌথভাবে জোটবদ্ধভাবে সেখানে আমরা যথেষ্ট শক্তিশালী। আমরা বিশ্বাস করি যে আগামী কিছুদিন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সেখানে জোট সঙ্গীরা, জোট শরিক দলগুলো যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, নির্বাচনের পূর্ব পর্যন্ত এরকম কাজ চলমান থাকলে সেই আসনটিও আমরা জিতে আসতে পারি। এর বাইরে উল্লেখযোগ্য আরো কয়েকজন আছেন, সরোয়ার তুষার আছেন, আমাদের প্রীতম দাস আছেন, তারপরে আমাদের আরো কয়েকজন আছেন যারা লোকালি, হয়তো আতিক মুজাহিদ আছেন, আব্দুল আহাদ আছেন, যারা হয়তো
ন্যাশনালি খুব বেশি পরিচিত না, কিন্তু লোকালি তারা ওই এলাকার মানুষজনের জন্য কাজ করেছেন। ফলে তাদের ভোটারদের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। ফলে অনেক জায়গায় নির্বাচনের ফলাফলে হয়তো দেখা যাবে যে জাতীয়ভাবে আমাদের কোনো একজন নেতাকে হয়তো তেমনভাবে জাতীয়ভাবে অনেকে চেনেনও না, কিন্তু তিনি হয়তো জিতেও চলে আসবেন, কারণ লোকালি তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এবং এখন 11 দলীয় জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রেক্ষাপটে সেটা আরো অনেক বেশি বেড়ে গেছে। যেমনটি শুনছিলাম, তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে 6টি নাম মোটামুটি হচ্ছে আপনি শিওর যে তারা সংসদে যাচ্ছে। তার বাইরেও আর অনেকে আছে যারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, হয়তোবা ফলাফলের দিক থেকে তারাও চলে আসতে পারে।